First, in first lecture, I discussed about the thyroid anatomy and thyroid physiology. I will discuss today about the thyroid investigations and functional condition of the thyroid gland. About the thyroid investigations, there are two types of investigation. Some are essential investigation like serum TSH, free T3 and T4, thyroid autoantibodies, FNAC from the palpable discrete swelling, and ultrasonography FNAC. Another one, optional investigations are serum lipase. Optional investigations are serum calcium, serum calcitonin, carcinoembryonic antigen, and imaging chest radiograph, thoracic inlet radiograph, ultrasonography, CT scan, MRI, and thyroid scan. Now about the serum thyroid function, serum thyroid hormones. In case of serum thyroid hormone, serum TSH level, free T3 and T4. The most important investigations are serum TSH. serum TSH level যদি বেড়ে যায় অথবা কমে যায় তাহলে ফ্রি T4 এবং T3 করতে হবে। এখন ইট ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইনভেস্টিগেশন, যদি আপনি বলেন যে কোনটা সবচেয়ে বেশি জরুরি তাহলে সিরাম TSH ইনভেস্টিগেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। Here, in case of hypothyroidism, there is a high TSH level and T3 and T4 level is low. Because when there is T3 and T4 level is low, TSH causes stimulation of synthesis and secretion of the T3 and T4. অর্থাৎ যখন T3 T4 কমে যাবে তখন TSH পিটুইটারি থেকে বেশি বেশি সিক্রেশন হবে T3 এবং T4 সিনথেসিস এবং সিক্রেশনের জন্য। এই কারণে হাইপোথাইরয়েডিজমে T3 T4 কম আর TSH বেড়ে যায়। Opposite event occur in the toxicity, thyroid toxicity or hyperthyroidism. TSH level low or even undetectable, and the serum T3 and T4 level is very high. So this is hyperthyroidism. But in case of suppressive T3, in case of suppressive T4 therapy, আমরা যে কোনো রোগীকে থাইরক্সিন হরমোন দেই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে T4 লেভেল বেড়ে যাবে, T3 may be normal or high because T3 secreted from the thyroid gland and T3 also secreted and T3 also produced from T4 in the peripheral tissue. Peripheral tissue তে T4 converted হয়ে T3 formation হয়। সো আমরা যখন থাইরক্সিন বা T4 সাপ্লিমেন্ট দেব তখন T4 লেভেল বেড়ে যাবে, সাথে সাথে T3 লেভেল বাড়তেও পারে আবার নরমালও থাকতে পারে। বাট TSH লেভেল উইল বি আনডিটেক্টেবল বা ভেরি লো, কমে যাবে। কারণ T3 এবং T4 লেভেল যখন ব্লাডে বেড়ে যাবে তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম উইল বি অ্যাক্ট অ্যান্ড TSH level will be low. In case of T3 toxicity, শুধু T3 লেভেল বেড়ে গিয়ে টক্সিসিটি হতে পারে, থাইরোটক্সিকোসিস হতে পারে T3 লেভেল বেড়ে গিয়ে, সেই ক্ষেত্রে T3 level will be high, T4 level normal and TSH level will be undetectable. Already এগুলো আমরা জানি। Now
thyroid auto antibodies. It is very important. Serum thyroid peroxidase antibody. আমরা জানি থাইরয়েড হরমোন সিনথেসিসের সময় যখন ব্লাডের আয়োডাইড কনভার্টেড টু আয়োডিন বাই দ্য অ্যাকশন অফ দ্য পেরক্সিডেজ এনজাইম, ব্লাডের আয়োডাইড যখন আয়োডিনে কনভার্সন হবে তখন পেরক্সিডেজ এনজাইম কাজ করে। এই আয়োডিন সাথে টাইরোসিন বাইন্ড করে, ফলে মোনোআইডোটাইরোসিন and 2 monoiodotyrosine binds together from diiodotyrosine. 1 monoiodotyrosine and 2 diiodotyrosine binds together from triiodotyrosine or T3. আবার দুইটা monoiodotyrosine bind করে হয় T4 or thyroxine. যখন thyroxine হরমোন প্রডিউস হওয়ার পরে it will bind with thyroglobulin. থাইরোগ্লোবুলিনের সাথে বাইন্ড করে থাইরক্সিন থাইরোগ্লোবুলিন কমপ্লেক্স হিসাবে ইট উইল স্টোরড ইন দ্য থাইরয়েড ফলিকল, থাইরয়েড ফলিকলের ভিতরে স্টোর থাকবে। যখন থাইরয়েড হরমোন নিডস, যখন দরকার, যখন কমে যাবে তখন কি হবে, টিএসএইচ সিক্রেশন হবে ফ্রম দ্য পিটুইটারি, ফলে থাইরয়েড হরমোন সিক্রেশন হবে থাইরয়েড ফলিকুলার সেল থেকে। কিন্তু সিক্রেশন হওয়ার আগে থাইরক্সিন এবং থাইরোগ্লোবুলিন যে কমপ্লেক্স আছে এটা অ্যাবজর্পশন হবে বাই দ্য ফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং অ্যাবজর্পশন হওয়ার পরে ইট উইল ব্রেক ডাউন, থাইরক্সিন হরমোন আলাদা হয়ে যাবে, থাইরোগ্লোবুলিন আলাদা হবে, এবং থাইরোগ্লোবুলিন এবং থাইরয়েড হরমোন দুটা একসাথে ব্লাডে সিক্রেট হবে। তাহলে এখান থেকে একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি সিরাম থাইরোগ্লোবুলিন লেভেল করি তাহলে কিন্তু বুঝতে পারবো থাইরক্সিন হরমোন সিক্রেশন হচ্ছে কিনা। এটা একটা কনসেপশন ক্লিয়ারের বিষয়। এরপরে আসেন আমরা একটু ব্যাকে যাচ্ছি, সেটা হচ্ছে ব্লাডের যখন আয়োডাইড থেকে আয়োডিনে কনভার্সন হয় বাই দ্য অ্যাকশন অফ পেরক্সিডেজ এনজাইম। এখন এই পেরক্সিডেজ এনজাইম যদি না থাকে তাহলে আয়োডাইড থেকে আয়োডিনে কনভার্সন হতে পারবে না, ফলে পেশেন্ট উইল ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। এগেইন যদি পেরক্সিডেজ এনজাইমের এগেইনস্টে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে তাহলে পেরক্সিডেজ এনজাইম উইল বি ডেস্ট্রয়েড, সো বডিতে দেয়ার উইল বি পেরক্সিডেজ এনজাইম ডেফিসিয়েন্সি। তাহলেও আয়োডাইড থেকে আয়োডিনে কনভার্সন হতে পারবে না, সেক্ষেত্রেও থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না এবং পেশেন্ট উইল ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। তাহলে কথা হচ্ছে সিরাম থাইরয়েড পেরক্সিডেজ এনজাইম অ্যান্টিবডি যদি বডিতে প্রেজেন্ট থাকে তাহলে পেশেন্ট উইল ডেভেলপ ইন হাইপোথাইরয়েডিজম। এটাই হচ্ছে এটার ইম্পর্টেন্ট। অ্যানাদার ওয়ান, টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। আমরা এখানে বলা হচ্ছে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি হচ্ছে স্টিমুলেটরি অ্যান্টিবডি। ইউজুয়ালি অ্যান্টিবডি কজেস agglutination with the antigen and causes destruction of the antigen. সাধারণত অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ডেস্ট্রয় করে, এটা হচ্ছে নর্মাল মেকানিজম। বাট টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি এটা যেটা করবে, টিএসএইচ রিসেপ্টরকে আরো স্টিমুলেট করবে, এখানে টিএসএইচ রিসেপ্টরকে ডেস্ট্রয় করবে না। স্টিমুলেট করার ফলে কি হবে, টিএসএইচ এর যা ফাংশন টিএসএইচ রিসেপ্টর অটো অ্যান্টিবডির একই ফাংশন হবে, অর্থাৎ থাইরয়েড হরমোন সিনথেসিস এবং সিক্রেশনকে বাড়িয়ে দেবে, ফলে পেশেন্ট উইল ডেভেলপ হাইপারথাইরয়েডিজম অর থাইরোটক্সিকোসিস। সো TSH receptor autoantibody present in case of primary thyrotoxicosis, that is Graves' disease. Another autoantibody is anti-thyroglobulin antibody. আমরা বলেছিলাম যে যখন থাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় তখন থাইরোগ্লোবুলিন সিক্রেশন হয়। এখন
কথা হচ্ছে যে যদি অ্যান্টিবডি এগেইনস্ট থাইরোগ্লোবুলিন থাকে, যদি থাইরোগ্লোবুলিনের এগেইনস্ট অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি অ্যান্টি থাইরোগ্লোবুলিন ব্লাডে থাকা মানে হচ্ছে থাইরোগ্লোবুলিন লেভেল ব্লাডে বাড়বে না। অর্থাৎ থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি থাকা মানে থাইরোগ্লোবিনকে ডিস্ট্রয় করবে। সো ব্লাডে যদি থাইরোগ্লোবুলিন সিক্রেটও হয় তাহলে থাইরোগ্লোবুলিন লেভেল বাড়বে না। এখন কথা হলো যে কিছু কিছু টিউমার আছে, যেমন প্যাপিলারি কার্সিনোমা, follicular carcinoma of the thyroid gland. These two types of tumor secretes thyroxine hormone as well as thyroglobulin. তাহলে যখন আমরা ফলিকুলার কার্সিনোমা অথবা প্যাপিলারি কার্সিনোমা অপারেশন করে দেব, অপারেশন করার পরে পরবর্তী সময়ে যদি রিকারেন্স হয়, এই ম্যালিগনেন্সি আবার রিকার করে, তাহলে সিরাম থাইরোগ্লোবুলিন লেভেল বেড়ে যাবে। কারণ এখানে রিকার করা মানে হচ্ছে যে এই ম্যালিগন্যান্ট সেলগুলো প্যারাফলিকুলার যে ম্যালিগন্যান্ট সেল, ফলিকুলার ম্যালিগন্যান্ট সেল, এগুলা থাইরো হরমোন সিনথেসিস করবে এবং থাইরোগ্লোবুলিন সিক্রেট করবে। সো আমরা থাইরোগ্লোবুলিন লেভেল মেজার করলে বোঝা যাবে যে এই ম্যালিগন্যান্সিটা আবার রিকার করছে। এখন একটা কথা হলো যে বডিতে যদি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে প্যাপিলারি কার্সিনোমা কিংবা ফলিকুলার কার্সিনোমা রিকারেন্স হইলেও সিরামে থাইরোগ্লোবুলিন লেভেল বাড়বে না। সো অপারেশনের আগে আমাদের এটা দেখতে হবে যে থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি তার বডিতে প্রেজেন্ট আছে কি নাই, এটা অপারেশনের আগে আমাদের মেজার করে নিতে হবে। যদি দেখা যায় থাইরোগ্লোবুলিন লেভেল অ্যান্টিবডি নাই, তাহলে অপারেশন করার পরে আমরা সিরাম থাইরোগ্লোবুলিন লেভেল মেজার করলে বোঝা যাবে। যদি বেড়ে যায় তাহলে বুঝতে পারবো যে কার্সিনোমা রিকারেন্স হচ্ছে। যদি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি অ্যাবসেন্ট থাকে তাহলে এটা হবে। আর যদি থাইরোগ্লোবুলিন লেভেল প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে কার্সিনোমা রিকার করলেও থাইরোগ্লোবুলিন লেভেল বাড়বে না। সো এই ক্ষেত্রে রিকারেন্স আমরা কিভাবে বুঝবো? তখন রিকারেন্স আমরা বুঝবো হচ্ছে বাই এমআরআই অথবা এমআরআই অফ দ্য নেক। এটা করলে আমরা বুঝতে পারবো কার্সিনোমা রিকার্স করছে কিনা। এরপরে আসুন ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ইন কেস অফ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, কথাটা হচ্ছে সাইটোলজি, দ্যাট ইজ স্টাডি অফ দ্য সেল। সো ইট ক্যান ডিটারমাইন benign thyroid swelling from malignant thyroid swelling, এটা ডিটারমাইন করতে পারে। অ্যানাদার ওয়ান, সার্ভাইকাল লিম্ফ নোড মেটাস্টাসিস। যদি সার্ভাইকাল লিম্ফ নোডে কোনো মেটাস্টাসিস থাকে সেটা এফএনএসি দ্বারা বোঝা যাবে। বাট এফএনএসি হ্যাজ এ লিমিটেশন, সেটা হচ্ছে ফলিকুলার অ্যাডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা এফএনএসি ডিফারেন্সিয়েট করতে পারে না। কারণ ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে, কার্সিনোমা আপনাকে বলতে হলে সেখানে সেই ক্ষেত্রে ক্যাপসুলার অথবা ভাস্কুলার ইনভেশন দেখতে হবে। বাট আমরা বলেছি এফএনএসি স্টাডি অফ এ সেল, এখানে টিস্যু দেখা যায় না, যে কারণে এখানে ক্যাপসুলার অথবা ভাস্কুলার ইনভেশন বোঝা যাবে না। এই কারণে এফএনএসি cannot differentiate follicular adenoma from follicular carcinoma। বাট এটা একটা ইনভেস্টিগেশন করতে পারে, সেটা হচ্ছে কোর বায়োপসি। বাট ইন কেস অফ থাইরয়েড সোয়েলিং আমরা কোর বায়োপসি ইউজুয়ালি নট ডান ডিউ টু পোস্ট অপারেটিভ পোস্ট প্রসিজার হেমোরেজ। এখানে আপনি যে কোর বায়োপসি করবেন সিভিয়ার ব্লিডিং হবে, ইনজুরি টু দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইনজুরি টু দ্য ল্যারিংস, ট্রাকিয়া, এই সমস্ত জায়গায় ইনজুরি হবে। সো কোর বায়োপসি ইউজুয়ালি নট ডান, সাধারণত করা হয় না। বাট অন্য ক্ষেত্রে যেমন কার্সিনোমা ব্রেস্ট,
সেই ক্ষেত্রে এফএনএসি করলেন, ইন্টারডাক্টাল কার্সিনোমা বা লোবুলার কার্সিনোমা বলে দিল, বাস অলরাইট। বাট কার্সিনোমা ব্রেস্টের ক্ষেত্রে যদি এফএনএসি না বলতে পারে, যদি ইনকনক্লুসিভ হয়, সেক্ষেত্রে আপনার ট্রু কার্ড বায়োপসি বা কোর কার্ড বায়োপসি করতে পারেন। করলে সেইখানে আপনি ডায়াগনোসিসে পৌঁছাইতে পারবেন, প্লাস হচ্ছে রিসেপ্টর স্টাডি করতে পারবেন, প্রোজেস্টেরন রিসেপ্টর, ইস্ট্রোজেন রিসেপ্টর, হিউম্যান এমব্রায়োনিক গ্রোথ ফ্যাক্টর 2 রিসেপ্টর, এটা আপনারা করতে পারবেন। বাট ইন কেস অফ কার্সিনোমা থাইরয়েড আমরা কোর বায়োপসি করি না। It is usually not done due to hemorrhage and injury to the vital structure. Another investigation is ultrasound scanning বা ultrasonogram of the neck. এখানে আমরা কি করব, থাইরয়েড গ্ল্যান্ডের নোডিউল দেখব, যে নোডিউল সিঙ্গেল অর মাল্টিপল, সাইজ অফ দ্য নোডিউল। আরেকটা হচ্ছে নোডিউল ইজ সিস্টিক অর সলিড। আমরা দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডে অনেক সময় একটা সিঙ্গেল নোডিউল, আমরা হাতে পালপেট করে একটা সিঙ্গেল নোডিউল পাওয়া গেল, বাট আল্ট্রাসোনোগ্রাফি আরো ভালো করে দেখতে পারে। সো আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে না, এটা মাল্টি নোডিউলার, অনেকগুলো নোডিউল আছে। সো আপনার হাতে হয়তো সিঙ্গেল একটা পেতে পারেন, তখন আল্ট্রাসোনোগ্রাফি যদি মাল্টি নোডিউলার, তাহলে ডায়াগনোসিস উইল বি মাল্টি নোডিউলার গয়টার। আল্ট্রাসোনো হ্যাজ অ্যানাদার ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি। আমরা এফএনএসি করতে পারি আল্ট্রাসোনো গাইডেড, ফলে রিপ্রেজেন্টেটিভ টিস্যু মানে ফলস নেগেটিভ অফ এফএনএসি এটা আমাদের কম হবে। আমরা যে আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করি সেক্ষেত্রে একদম যে অ্যাকুরেট টিস্যুটা আমরা নিয়ে সাইটোলজি করতে পারবো, পার্টিকুলারলি ইন কেস অফ সিস্টিক সোয়েলিং। সিস্টিক সোয়েলিং এর ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনো গাইডেড, এটা আমাদের জন্য খুবই জরুরি। আরেকটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। সার্ভাইকাল লিম্ফ নোড আমাদের হাতে লাগছে না, বাট আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখতে পারি সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ অর নট। যদি সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জ থাকে তাহলে সেখান থেকে আমরা আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করতে পারি। নাও চেস্ট এক্স-রে। চেস্ট এক্স-রে দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রেট্রোস্টার্নাল গয়টার আছে কিনা, 2 নাম্বার হচ্ছে ট্রাকিয়াল ডেভিয়েশন অর ট্রাকিয়াল কম্প্রেশন অর পালমোনারি মেটাস্টেসিস অথবা রিবস সে মেটাস্টেসিস এক্স-রেতে আমরা বুঝতে পারবো। থোরাসিক ইনলেট দ্বারাও আমরা এক্স-রে করেও আমরা এগুলো বুঝতে পারি, রেট্রোস্টার্নাল, ট্রাকিয়াল ডেভিয়েশন, ট্রাকিয়াল কম্প্রেশন, এটা বোঝা যাবে। Here is an chest X-ray showing there is a soft tissue shadow at the superior mediastinum, that is retrosternal goiter. And another one is there is a deviation of the trachea on the right side. Right side trachea deviation আছে, আমরা বুঝতে পারছি। Now computed tomography or CT scan and MRI. এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যখন থাইরয়েড ম্যালিগনেন্সি হবে, আমাদের এফএনএসি ডায়াগনোসিস হলো প্যাপিলারি কার্সিনোমা অথবা ফলিকুলার কার্সিনোমা, তখন আমরা সিটি স্ক্যান করব ফর স্টেজিং পারপাস। টু সি দা স্টেজিং করার জন্য আমরা সিটি স্ক্যান করব, যে টিউমারের সাইজ, এক্সটেনশন, ভাস্কুলার ইনভেশন, ক্যাপসুলার ইনভেশন, তারপরে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা, রেট্রোস্টার্নাল গয়টার আছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। প্লাস আমরা একটা গয়টার অপারেশন করে দিলাম, ওটা রিকার করছে কিনা, কিংবা ম্যালিগনেন্সি অপারেশন করা হয়েছে সেখান থেকে আবার ম্যালিগনেন্সি আবার রিকারেন্স হচ্ছে কিনা, আবার হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান অর এমআরআই উইল বি হেল্প। নাও থাইরয়েড আইসোটোপ স্ক্যানিং, এটা বলার আগে আমি যেটা বলছি, এটা হচ্ছে প্রথমে আইসোটোপ, রেডিও আইসোটোপ আইদার খাওয়ায় দেওয়া হয় অথবা আইভি দেওয়া হয়। আমরা ইউজ করি সাধারণত আয়োডিন, রেডিও আইসোটোপ আয়োডিন অথবা টেকনিশিয়াম 99M, এটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, দুটোটাই। এখন এটা একটা ওরালি দেওয়া হয়, একটা আইভি দেওয়া হয়। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে স্ক্যানিং করা হবে।
স্ক্যানিং করলে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারবো। একটা হচ্ছে যে থাইরয়েডের যে গয়টার আছে এই গয়টার ফাংশনিং কিনা, অর্থাৎ এখানে থাইরয়েড স্ক্যানিং আমরা করে কতগুলা ইনফরমেশন পেতে পারি। সেটা হলো একটা হলো কোল্ড নোডিউল, ফাংশনিং নোডিউল, আর একটা ওয়ার্ম নোডিউল। দ্যাট ইজ আমরা যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিলাম সেটাকে এই নোডিউলটা ইনটেক করছে কিনা, নিচ্ছে কিনা। নিলে একটা হলো নেয় নাই, অর্থাৎ ইট উইল নট লেস টেকেন ফ্রম দ্য নর্মাল থাইরয়েড টিস্যু। নর্মাল থাইরয়েড টিস্যু থেকে সে কম টেক করে, দ্যাট ইজ কোল্ড নোডিউল। as same as the normal tissue, নর্মাল থাইরয়েড টিস্যু যেরকম নিচ্ছে সেরকমই আপনি গয়টারও নিচ্ছে, তাহলে এটা হচ্ছে ফাংশনিং নোডিউল। আর হচ্ছে বেশি নিচ্ছে, যদি থাইরয়েড টিস্যুর চেয়ে সে বেশি আরো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিচ্ছে, দ্যাট ইজ ওয়ার্ম নোডিউল। এটা হচ্ছে কোল্ড নোডিউল, ফাংশনিং নোডিউল, ওয়ার্ম নোডিউল। বাট এটা দেখার জন্য আমাদের থাইরয়েড স্ক্যান করার দরকার নাই, আমি ইন্ডিকেশন বলবো কখন কখন করব। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে থাইরয়েড নোডিউল যদি সিঙ্গেল হয় সেটা কি টক্সিক, মানে সেটা কি ওয়ার্ম নোডিউল নাকি কোল্ড নোডিউল, এটা বোঝার একটা ফ্যাক্টর আছে, অর্থাৎ এটা টক্সিসিটি করছে কিনা, এটা ওয়ার্ম নোডিউল কিনা একটা। 2 নাম্বার হচ্ছে যে নোডিউলটা আমরা পাচ্ছি সেই নোডিউল ছাড়া অন্য যে থাইরয়েড টিস্যু আছে, নর্মাল টিস্যু, সেটা কি টক্সিক কিনা, অর্থাৎ সেটা অ্যাক্টিভ কিনা। অর্থাৎ টু ডিফারেন্সিয়েট the thyroid nodule or normal tissue which one is active, অ্যাক্টিভ মানে হচ্ছে হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ হাইপার থাইরয়েডিজম করছে কিনা। তার মানে থাইরয়েড স্ক্যানিং, আমি যদি প্রথমে বলি যে থাইরয়েড স্ক্যানিং আমরা কোথায় করব। প্রথম কথা হচ্ছে একটা পেশেন্টের থাইরয়েড নোডিউল আছে এবং সাথে টক্সিসিটি আছে, তাহলে আমরা থাইরয়েড স্ক্যানিং করব। উদ্দেশ্য হচ্ছে যে একটা যদি সিঙ্গেল নোডিউল আছে একটা লোবে এবং টক্সিসিটি আছে, তাহলে আমরা স্ক্যান করে যদি দেখি যে এই নোডিউলটাই টক্সিক, অন্য রিমেইনিং থাইরয়েড টিস্যু ইজ নরমাল, তাহলে আমাদের অপারেটিভ প্ল্যান হবে হেমিথাইরয়েডেক্টমি। ওই নোডিউল যেটা আছে নোডিউল সহ আমরা হেমিথাইরয়েডেক্টমি করে দেব, তাহলে পেশেন্টের টক্সিসিটি ভালো হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় এই নোডিউলটা টক্সিক নয়, তাহলে আমরা কিন্তু হেমিথাইরয়েডেক্টমি করব না। অর্থাৎ এটা অপারেশনের প্ল্যান করার জন্যই আমরা থাইরয়েড স্ক্যানিংটা করব। আবার যদি দেখা যায় যে পেশেন্টের মাল্টিপল নোডিউল আছে, ঠিক আছে, বোথ লোবে বাট টক্সিসিটি আছে, তাহলে কিন্তু আমরা থাইরয়েড স্ক্যানিং করব না। কারণ হলো এই যে আমার যদি মাল্টিপল নোডিউল অ্যাক্টিভ থাকে, মানে টক্সিসিটির জন্য রেসপন্সিবল, হরমোন প্রডিউস করে, তাহলে এখানে আমাদের অপারেটিভ প্ল্যান হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি আমরা করে দেবো। সেক্ষেত্রে টোটাল থাইরয়েডেক্টমি যদি আমরা করে দেই, তাহলে এখানে আমরা থাইরয়েড স্ক্যান করে দেখে আমার কোনো লাভ নেই। অর্থাৎ আমার প্ল্যান যদি হয় টোটাল, তাহলে স্ক্যান করে আমার কি বেনিফিট। অর্থাৎ থাইরয়েড স্ক্যান আমরা তখন করব যখন হচ্ছে একটা সিঙ্গেল নোডিউল থাকে একটা লোবে, অথবা মাল্টিপল নোডিউল আছে, ইট ইজ উইদিন দ্য ওয়ান লোব, একটা লোবের মধ্যে মাল্টিপল নোডিউল বাট আরেকটা লোব ইজ অলরাইট নরমাল, এবং দিস নোডিউল আর রেসপন্সিবল ফর টক্সিসিটি, তাহলেই আমরা থাইরয়েড স্ক্যান করব যেন আমরা হেমিথাইরয়েডেক্টমি করতে পারি। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে পোস্ট অপারেটিভ। আমরা অপারেশন করার পরে যখন রেডিও আয়োডিন অ্যাবলেশন দেব, তার আগে আমরা থাইরয়েড স্ক্যানিং করে দেখব কতটুকু থাইরয়েড টিস্যু রিমেইনিং আছে, রেখে আসছে কতটুকু। অথবা যদি প্যাপিলারি কার্সিনোমা অথবা ফলিকুলার কার্সিনোমা এটা রিকারেন্স হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আমরা থাইরয়েড স্ক্যানিং করতে পারি। এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে থাইরয়েড স্ক্যানিং করব ফর দ্য মেটাস্ট্যাটিক পারপাস, ম্যালিগন্যান্সি এবং মেটাস্টেসিস হচ্ছে কিনা, তখন আমরা থাইরয়েড স্ক্যানিং করব। অর্থাৎ থাইরয়েড স্ক্যানিং এর ইন্ডিকেশন হচ্ছে সিঙ্গেল নোডিউল অর মাল্টিপল নোডিউল লিমিটেড ইন এ ওয়ান লোব উইথ টক্সিসিটি, তাহলে করব।
আরেকটা হলো পোস্ট অপারেটিভ টু সি দ্য রেসিডুয়াল থাইরয়েড টিস্যু, তাহলে করব। আরেকটা হচ্ছে আমাদের ম্যালিগনেন্সি রিকারেন্স হচ্ছে কিনা, পার্টিকুলারলি ফলিকুলার সেল কার্সিনোমা, প্যাপিলারি সেল কার্সিনোমা। আরেকটা হলো মেটাস্টেসিস হয়েছে কিনা, এটার জন্য আমরা থাইরয়েড স্ক্যানিং করব। নাও পজিট্রন ইমিশন টমোগ্রাফি, সেই ক্ষেত্রে হচ্ছে কি ফর রিকারেন্স অফ দ্য থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার আবার হচ্ছে কিনা সেটার জন্য আমরা করতে পারি। এবার আসুন হাইপোথাইরয়েডিজম। Hypothyroidism decrease synthesis and secretion of the thyroid hormone. Hypothyroidism leads to myxedema in adult and cretinism in children. Children হলে বলবো cretinism, adult বলবো myxedema। আচ্ছা, ক্লাসিফিকেশন অটোইমিউন থাইরয়েডাইটিস, দিস মে বি গয়টার। যদি গয়টার নিয়ে হাইপোথাইরয়েড হয় তাহলে গয়টার নিয়ে আসে তাহলে হচ্ছে হাশিমোটোস ডিজিজ, আর যদি নন গয়ট্রাস হয় তাহলে প্রাইমারি মিক্সিডিমা। আইট্রোজেনিক আফটার থাইরয়েডেক্টমি, আপনি থাইরয়েডেক্টমি করে দিয়েছেন, থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে না, ফলে হাইপোথাইরয়েডিজম হবে। আফটার রেডিও আয়োডিন থেরাপি, আমরা যখন রেডিও আয়োডিন থেরাপি মানে রেডিও আয়োডিন অ্যাবলেশন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে রেডিও আয়োডিন স্ক্যানিং আর রেডিও আয়োডিন অ্যাবলেশন দুটো টার্ম। রেডিও আয়োডিন স্ক্যানিং যখন আমরা করব তখন শুধু থাইরয়েড এতক্ষণ যা বলেছি সেই ক্ষেত্রে কি করতে হয়, রেডিও আইসোটোপের ডোজ দিতে হয় কম, লো ডোজ আমরা দেই, ফলে আমরা এটাকে বলছি রেডিও আইসোটোপ স্ক্যানিং। আর যখন আমরা এটা হাই ডোজে দেব, রেডিও আইসোটোপ যখন বেশি ডোজে দেব তখন হবে রেডিও আয়োডিন অ্যাবলেশন। হাই ডোজে দিলে যেটা হবে, এই রেডিও আয়োডিন গিয়ে থাইরয়েড টিস্যুকে ডিস্ট্রয় করে দেবে, দ্যাট ইজ কল্ড রেডিও আয়োডিন অ্যাবলেশন। এটা সাধারণত আমরা অপারেশনের পরে করি। একটা ম্যালিগনেন্সি আমরা অপারেশন করে দিলাম, পার্টিকুলারলি ফলিকুলার কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, এটা অপারেশন করার পরে আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন দেই, যে রেসিডুয়াল যেটা থাইরয়েড টিস্যু থাকে ওগুলাকে ডিস্ট্রয় করার জন্য। আরেকটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ লাইক কার্বিমাজল, প্যারামাইন স্যালিসাইলিক অ্যাসিড, আয়োডাইড, এগুলো। ডিসহরমোনোজেনেসিস হচ্ছে the hormone which are responsible for the synthesis and secretion of the thyroxine, thyroid hormone synthesis, এগুলোর জন্য এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে হাইপোথাইরয়েডিজম হবে। এনজাইম ডেফিসিয়েন্সি কনজেনিটাল থাকতে পারে, জেনেটিক ডিসঅর্ডার থাকতে পারে। গয়ট্রোজেন, অ্যানাদার ওয়ান হচ্ছে সেকেন্ডারি টু দ্য পিটুটারি অ্যান্ড হাইপোথ্যালামিক ডিজিজ। যদি পিটুটারি টিএসএইচ সিক্রেট না করে, হাইপোথ্যালামাস যদি থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট না করে, তাহলে থাইরক্সিন হরমোন সিনথেসিস হবে না, ফলে পেশেন্ট উইল ডেভেলপ হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড অ্যাজেনেসিস, গ্ল্যান্ডিন, এখানে আর কি সিনথেসিস হবে। এন্ডেমিক ক্রিটিনিজম, আয়োডিন ডেফিসিয়েন্সি, সেই ক্ষেত্রে হাইপোথাইরয়েড হবে। ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম: টায়ার্ডনেস, মেন্টাল লেথার্জি, কোল্ড ইনটলারেন্স, ওয়েট গেইন, constipation, menstrual disturbance, carpal tunnel syndrome. Hypothyroidism, there is a bradycardia signs, cold extremity, dry skin, dry palm and cold palm, periorbital puffiness, hoarseness of voice, bradykinesia, delayed relaxation. আচ্ছা, bradykinesia, slow movement. Another one, ইনভেস্টিগেশন আমরা কি করব, সিরাম TSH T3 T4, সেই ক্ষেত্রে TSH will be high, T3 T4 will be low, and serum thyroid peroxidase antibody, serum peroxidase antibody যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা অটোইমিউন থাইরয়েডাইটিস। ট্রিটমেন্ট, থাইরক্সিন হরমোন রিপ্লেসমেন্ট দিবেন লাইফ লং, এটা থাইরক্সিনও দিতে পারেন, তাহলে ওয়ান্স ডেইলি ইন এমটি স্টমাক এট দ্য মর্নিং। এটা হচ্ছে 20 মাইক্রোগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, এটা কারো অ্যাকর্ডিং টু দ্য নিড, কারো 2টা ট্যাবলেট লাগে, কারো 3টা, কারো সিঙ্গেল, যেরকম লাগে। ট্রায়োডোথাইরোনিন, এটা হলো 20 মাইক্রোগ্রাম TDS দিতে হয়, এটা 3 বেলা খেতে হয়। এরপর আসুন মিক্সিডিমা।
মিক্সিডিমা ইজ সিভিয়ার থাইরয়েড ফেইলুর, অর্থাৎ সিভিয়ার হাইপোথাইরয়েডিজম ইজ দ্য মিক্সিডিমা। এখানে ফেসিয়াল একটা টিপিক্যাল ফেস দেখা যায়, এখানে দেখেন একটা টিপিক্যাল ফেস, সুপ্রা clavicular puffiness, malar flash, yellow stains on the skin, blotted look, protruding lip, and dull expression. Myxedema, comma, এটা হচ্ছে আরো ডেঞ্জারাস সিচুয়েশন, পেশেন্ট ইজ ইন কমা, altered mental state, hypothermia, precipitating medical condition like cardiac failure and infection. ট্রিটমেন্ট কি দিবেন মিক্সেডিমা তে? থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট, আইদার বোলাস 0.5 mg thyroxine or 10 microgram TDS either IV or orally 4 to 6 hourly, এটা দিতে হবে। তারপরে হচ্ছে ইন্ট্রাভেনাস ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হাইড্রোকর্টিসন অ্যান্ড ওয়ার্মিং অফ দ্য পেশেন্ট, যখন হাইপোথার্মিয়া হয়ে যাবে তো পেশেন্টকে ওয়ার্ম আপ করতে হবে। Now, cretinism, fetal or infantile hypothyroidism, that is cretinism. It is inadequate hormone production due to fetal or maternal development. Fetal or maternal development is a problem থাকে, মায়ের যদি হাইপো থাকে বাচ্চা হাইপো হতে পারে, এটা হচ্ছে একটা কথা। এটা কজের মধ্যে হচ্ছে কি ম্যাটার্নাল অর ফিটাল আয়োডিন ডেফিসিয়েন্সি, মায়ের যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলে বাচ্চারও আয়োডিন ডেফিসিয়েন্সি হবে, ফিটাসের হবে। Another sporadic cretinism, that is inborn error of thyroid metabolism, থাইরয়েড হরমোন মেটাবলিজমের কিছু জেনেটিক ডিসঅর্ডার থাকে, সেই ক্ষেত্রে হতে পারে থাইরয়েড অ্যাজেনেসিস। Another one, থাইরয়েড অ্যান্টিথাইরয়েড ড্রাগ, মা যদি অ্যান্টিথাইরয়েড ড্রাগ খায়, পার্টিকুলারলি কার্বিমাজল, কার্বিমাজল ক্রসেস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টা ক্রস করে ফিটাসের বডিতে যাবে আর গিয়ে থাইরয়েড হরমোন সিনথেসিস করতে দেবে না, ফলে ফিটাসের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে। সো কার্বিমাজল ইজ দ্য কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। সো তাহলে কি দিতে হবে? তাহলে দিতে হবে হচ্ছে থায়োইউরাসিল, প্রোপাইল থায়োইউরাসিল, এটা দিতে হবে। প্রোপাইল থায়োইউরাসিল যদি মাকে দেন তাহলে ইট উইল নট ক্রস দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার and not causing the decreased synthesis of the thyroid hormone of fetus. So cretinism হবে না, বাচ্চার cretinism হবে না, কারণ propyl thiouresil does not cross the placental barrier, so it is safe. Now radioactive iodine therapy during pregnancy, আমরা বলেছিলাম যদি রেডিও আয়োডিন অ্যাবলেশন দেন, মায়ের থাইরোটক্সিকোসিস আছে, থাইরোটক্সিকোসিস কারেকশন করার জন্য আমরা পরবর্তীতে থাইরোটক্সিকোসিস পড়ব, রেডিও আয়োডিন অ্যাবলেশন দেওয়া যায় থাইরয়েড টিস্যুকে ডেস্ট্রয় করার জন্য। সেক্ষেত্রে প্রেগন্যান্সি অবস্থায় যদি দেন তাহলে এটা হবে কি বাচ্চাদের থাইরয়েড টিস্যু আসে সেটাকেও ডেস্ট্রয় করে দেবে, ফলে ফিটাস উইল ডেভেলপ ক্রেটিনিজম, হাইপোথাইরয়েডিজম। ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রেটিনিজম, দ্য হোর্স ক্রাই, বাচ্চার কান্নার শব্দ সুন্দর শোনা যাবে না, বাচ্চাদের কান্নার শব্দ কিন্তু সুন্দর শোনা যায়, হাই পিচ, বাট এখানে হোর্স ক্রাই হবে। ম্যাক্রোগ্লোসিয়া, টাং হবে বড়। দেন হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, মেন্টাল এন্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট ডিলেড হবে, বাচ্চা হাঁটা শিখবে দেরিতে, কথা বলবে দেরিতে। ড্রাই রিঙ্কেল স্কিন, পট বেলি অ্যাপিয়ারেন্স, পেটটা হবে মোটা বড় এবং আম্বিলিকাল হার্নিয়া থাকতে পারে। তাহলে কি করবেন? সিরাম টিএসএইচ, ফ্রি T3 T4 লেভেল করবেন। সাধারণত বাচ্চাদের আমরা ব্লাড নেই, হিল প্রিক ব্লাড, হিল থেকে প্রিক করে ব্লাড নেবেন। ট্রিটমেন্ট থাইরক্সিন, থাইরক্সিন হরমোন দেবেন। এরপর আসেন হাইপারথাইরয়েডিজম। Symptoms and signs due to raised level of circulating thyroid hormone, থাইরয়েড হরমোন বেশির কারণে যে সিমটম সাইন প্রডিউস করবে দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম, সিম্পল কথা। আর থাইরোটক্সিকোসিস হচ্ছে হাইপারথাইরয়েডিজমের সাথে যে টক্সিক ফিচার থাকে, কিছু স্পেশাল ফিচার্স আছে দ্যাট ইজ টক্সিক ফিচার, এগুলো থাকলেই আপনি বলবেন থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস
দেয়ার ইজ এ ফিউ কজেস। একটা হলো ডিফিউজ টক্সিক গয়টার, শব্দটা হচ্ছে ডিফিউজ। ডিফিউজ মানে হোল গ্ল্যান্ড, টক্সিক মানে এখানে টক্সিসিটি তৈরি করবে, আর গয়টার মানে বড় হয়ে যাবে, এনলার্জমেন্ট, জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ড, দ্যাট ইজ গয়টার। মানে ডিফিউজ মানে হোল গ্ল্যান্ড যখন বড় হবে, এনলার্জমেন্ট হবে, সাথে টক্সিসিটি ডেভেলপ করবে, দ্যাট ইজ ডিফিউজ টক্সিক গয়টার। অ্যানাদার নেম ইজ গ্রেভস ডিজিজ। দিস গ্রেভস ডিজিজ ইউজুয়ালি প্রাইমারি থাইরোটক্সিকোসিস, এখানে আমরা বলেছিলাম টিএসএইচ রিসেপ্টর অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, ইউজুয়ালি ইয়াঙ্গার উইমেনদের হয়, এবং আই সাইন প্রমিনেন্ট থাকে, এক্সোপথ্যালমস, ঠিক আছে, তারপরে হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া, কেমোসিস, কর্নিয়াল আলসার, এগুলা বেশি থাকে। ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, দ্যাট ইজ ডিফিউজ টক্সিক গয়টার অর গ্রেভস ডিজিজ। অ্যানাদার কন্ডিশন ইজ টক্সিক নোডিউলার গয়টার। টক্সিক নোডিউলার গয়টার হচ্ছে অনেক দিন থেকে একটা পেশেন্টের যদি মাল্টি নোডুলার গয়টার থাকে বাট ইউথাইরয়েড, মাল্টিনোডুলার গয়টার বাট হরমোন স্ট্যাটাস নরমাল, দ্যাট ইজ ইউথাইরয়েড। সেই ক্ষেত্রে যদি থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে তাহলে এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস, অর্থাৎ এই পেশেন্টের প্রথম থেকে কোনো থাইরোটক্সিকোসিস ছিল না, বাট গয়টার ডেভেলপ করার অনেক দিন পরে তার থাইরোটক্সিকোসিস ডেভেলপ করলো, তাহলে দিস কন্ডিশন ইজ কল্ড সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। Usually it is middle or old elderly age এর হয়, infrequently it is associated with eye sign, আরটা হচ্ছে ইন্টারনোডিউলার থাইরয়েড টিস্যু ইউজুয়ালি ওভারঅ্যাক্টিভ। এক্ষেত্রে হয় কি যে মাল্টিপল নোডিউল থাকে, সেগুলাই টক্সিসিটির জন্য মানে বেশি বেশি হরমোন প্রোডাকশন করে টক্সিসিটি তৈরি করে, বাট ইন বিটুইন যেটা থাইরয়েড টিস্যু যেগুলো নর্মাল থাকে, এই টিস্যুগুলো সাধারণত অ্যাক্টিভ থাকে। এখানে বলা হচ্ছে যে টক্সিক নোডিউলার গয়টার, এখানে টক্সিসিটির জন্য যে নোডিউল থাকে, নোডিউলার টক্সিসিটির জন্য হতে পারে, আবার সাধারণত দেখা যায় যে ইন বিটুইন যে টিস্যু থাকে এই নোডিউলগুলো নর্মাল থাকে, বাট ইন বিটুইন যে নর্মাল থাইরয়েড টিস্যু ইট উইল বি ওভার অ্যাক্টিভ। দুটো কন্ডিশনে হতে পারে, তবে ইউজুয়ালি থাকে যেটা, সেটা হচ্ছে নোডিউল নর্মালি কোনো টক্সিসিটি থাকে না, বাট ইন্টারনোডুলার টিস্যু উইল বি ওভার অ্যাক্টিভ, দ্যাট ইজ টক্সিক নোডুলার গয়টার অর টক্সিক মাল্টিনোডুলার গয়টার। অ্যানাদার ওয়ান ইজ টক্সিক নোডিউল। টক্সিক নোডিউল এই ক্ষেত্রে বলা হচ্ছে যেটা সিঙ্গেল নোডিউল যখন ওভার অ্যাক্টিভ হবে, অনেকগুলো নোডিউল আছে বাট তার মধ্যে একটা নোডিউল হচ্ছে ওভার অ্যাক্টিভ, সলিটারি নোডিউল ইজ ওভার অ্যাক্টিভ, নাম্বার ওয়ান। অথবা নোডিউল একটা, there is single nodule, single solitary nodule, but this nodule is responsible for toxicity, অর্থাৎ এই নোডিউলই যখন টক্সিসিটি ডেভেলপ করবে। কথা হচ্ছে এরকম, সিঙ্গেল নোডিউল এটা টক্সিসিটি ডেভেলপ করলো, অথবা অনেকগুলা নোডিউল আছে তার মধ্যে একটা নোডিউল টক্সিসিটি ডেভেলপ করে, বাকি সবাই সাইলেন্ট থাকবে, চুপচাপ, এটা হচ্ছে টক্সিক নোডিউল। বাট এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে দিস নোডিউল উইল বি অটোনোমাস। অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, অর্থাৎ থাইরয়েড হরমোন সিনথেসিস হওয়ার জন্য টিএসএইচ দরকার, টিএসএইচ এর স্টিমুলেশন দরকার, বাট ইন কেস অফ অটোনোমাস নোডিউল এই ক্ষেত্রে টিএসএইচ ছাড়াই থাইরয়েড হরমোন সিনথেসিস হবে এবং সিক্রেশন হবে, দ্যাট ইজ টক্সিক নোডিউল। এই ক্ষেত্রে নর্মাল থাইরয়েড টিস্যু মানে টক্সিক যেটা নোডিউল থাকবে আর যে রিমেনিং থাইরয়েড টিস্যু থাকবে সব থাকবে ইনঅ্যাক্টিভ, সেক্ষেত্রে কোনো হরমোন প্রডিউস তারা করবে না। There is another cause is of the hyperthyroidism is the hyperthyroidism due to rare cause, আর কিছু কি কজ আছে, ফ্যাক্টিটিয়াস হাইপারথাইরয়েডিজম, বেশ কিছু কথাবার্তা আছে। এবার আসুন ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম, টায়ার্ডনেস, ইমোশনাল লায়াবিলিটি, হিট ইনটলারেন্স, সে গরম সহ্য করতে পারবে না, ওয়েট লস, এক্সেসিভ অ্যাপেটাইট,
তার মেটাবলিজম বেশি হবে, ফলে তার ক্ষুধা লাগবে বেশি, বাট ওয়েট লস হবে, বডিতে গেইন কম করবে। পালপিটেশন, সায়েন্সের মধ্যে ট্যাকিকার্ডিয়া, হট ময়েস্ট পাম। এখানে দেখেন টক্সিসিটির ফিচার্স অফ টক্সিসিটি: ট্যাকিকার্ডিয়া, হট ময়েস্ট পাম, এক্সোপথ্যালমস, eyelid lag or retraction, agitation, thyroid goiter or bruit। কথা হলো থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে হ্যান্ডশেক যদি আপনি করেন একটা থাইরোটক্সিক পেশেন্টের সাথে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে দেখা যাবে যে হট এবং ময়েস্ট পাম। ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম সেই ক্ষেত্রে হবে ড্রাই কোল্ড পাম, ড্রাই থাকবে এবং পাম থাকবে কোল্ড। ইন কেস অফ অ্যাংজাইটি সেই ক্ষেত্রে হবে কোল্ড ময়েস্ট পাম। এখানে তার অ্যাংজাইটি কারণে কি মানুষের সোয়েটিং বেশি হয়, ফলে পামের সোয়েটিং বেশি হবে, বাট হাত থাকবে কোল্ড ইন কেস অফ অ্যাংজাইটি। বাট ইন কেস অফ hyperthyrotoxicosis, in case of thyrotoxicosis there will be hot moist palm, সোয়েটিং থাকবে এবং হট থাকবে। নাও দা আই সাইন্স এর মধ্যে আমরা দেখি কি থাকবে: এক্সোপথ্যালমস, অপথ্যালমোপ্লেজিয়া, কেমোসিস অ্যান্ড কর্নিয়াল আলসার। এক্সোপথ্যালমস হচ্ছে প্রোট্রুডিং অফ দ্য আইবল অ্যান্ড ডিফিকাল্টি টু ক্লোজ অফ দ্য আইলিড, সে চোখ বন্ধ করতে তার কষ্ট হবে, চোখটা বাইরের দিকে আসবে এবং পাতা ক্লোজ করা কষ্ট হবে, ডিফিকাল্টি হবে। অপথ্যালমোপ্লেজিয়া কেমনে বুঝবেন? যখন আয়ের একটা মাসল উইকনেস হবে তখন সে ডাবল ভিশন দেখবে, কারণ আমরা যে ভিশন দেখি দ্যাট ইজ বাইনোকুলার ভিশন। বাইনোকুলার ভিশন আমরা যে দুই চোখ দেখি, যে কোনো একটা ফটো যখন দেখি তখন দুই চোখের ভিজুয়াল অ্যাক্সিস দেয়ার ইজ এ সিনক্রোনাস মুভমেন্ট, একই সাথে সিনক্রোনাসলি মুভ করে, দুই চোখ দিয়ে দুইটা ফটো উঠায়, বাট এটা ব্রেনে গিয়ে কম্পাইলেশন হয়, একসাথে হয়, একসাথে হয়ে দুই চোখ দিয়ে ফটো ওঠে, বাট সে একটাই দেখতে পায়। যদি কোনো একটা আয়ের মাসল কোনো দিকে প্যারালাইসিস থাকে তাহলে চোখ একদিকে মুভ করলো আর একটা চোখ মুভ করবে না, ফলে ভিজুয়াল অ্যাক্সিস হবে, সিনক্রোনাস হবে না, ফলে দুই চোখ দিয়ে দুইটা ছবি সে উঠাবে, তার মানেই সে ডাবল ভিশন দেখতে পাবে। নাও কেমোসিস, সোয়েলিং অফ দ্য কনজাংটিভা, এটা থাকবে, কর্নিয়াল আলসার থাকে। এবার আসুন লিড রিট্রাকশন। লিড রিট্রাকশন ইজ ডিউ টু overactive of the levator palpebral superioris muscle। levator palpebralis superioris muscle এর কাজ হচ্ছে আপার আইলিডকে কন্ট্রাকশন করা। এখন এই মাসল যদি ওভার অ্যাক্টিভ থাকে মানে কন্ট্রাক্টেড থাকে তাহলে আপার আইলিড উপর দিকে উঠে থাকবে, এটার নামই হচ্ছে লিড রিট্রাকশন। বাট লিড রিট্রাকশন ইজ নট ডিউ টু দ্য এক্সোপথ্যালমাস, চোখ বাইরের দিকে চলে আসছে, এক্সোপথ্যালমাস আসছে বলে হয়েছে বলে তার যে লিড ডিট্রাকশন হবে, ইট ইজ নট। কারণ লিড ডিট্রাকশনে আলাদা প্যাথোলজি, সেটা হচ্ছে কি লিভেটার পালপেবরাল সুপিরিয়রিস মাসল কন্ট্রাকশন মানেই কন্ট্রাকশন করবে, ফলে লিড ডিট্রাকশন হবে। বাট দিস লিড ডিট্রাকশন ইজ নট ডিউ টু দ্য এক্সোপথ্যালমাস, মাইন্ড ইট। লিড ল্যাগ হচ্ছে আমরা যখন ফিঙ্গারকে উপর থেকে নিচের দিকে ফলো করি তখন আইলিড নিচের দিকে নামে, কিন্তু এই আইলিড যদি ফিঙ্গারকে ফলো করতে না পারে বা নিচের দিকে নামতে না পারে, দ্যাট ইজ লিড ল্যাগ। এটা আইলিড পিছনের দিকে পড়ে আছে, সে ফলো করতে পারছে না, এটা হচ্ছে লিড ল্যাগ। নাও ফিউ পিকচার্স। ফার্স্ট পিকচার exophthalmos, because here is the lower limbus is seen, lower sclera দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে exophthalmos। যদি আপার স্ক্লেরা দেখা যায়, লোয়ার স্ক্লেরা নরমাল থাকে, তাহলে exophthalmos নয়, কারণ আপার লিম্বাস দেখা যেতে পারে লিড রিট্রাকশন হইলেই, শুধু লিড রিট্রাকশন যদি হয় তাহলে আপার লিম্বাস দেখা যেতে পারে, অর্থাৎ লিড ডিট্রাকশন আর এক্সোপথ্যালমোস ইজ নট দ্য সেম থিং, কারণ মেকানিজম আমি অলরেডি বলেছি কিভাবে হচ্ছে। সো আপার লোয়ার লিম্বাস যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে এক্সোপথ্যালমোস,
যদি বোথ আপার এন্ড লোয়ার লিম্বাস দেখা যায় দ্যাট ইজ এক্সোপথ্যালমাস, বাট শুধু লোয়ার লিম্বাস দেখা যাচ্ছে, আপার লিম্বাস দেখা যাচ্ছে না, লোয়ার স্ক্লেরা দেখা যাচ্ছে, আপার স্ক্লেরা দেখা যাচ্ছে না। সেকেন্ড পিকচার, ইন দিস পার্টিকুলার কেস দ্যাট ইজ এক্সোপথ্যালমাস বাট নট লিড রিট্রাকশন। আর নিচের ছবিটা দেখেন, সেটাতে আছে হচ্ছে লোয়ার লিম্বাস দেখা যাচ্ছে না, আপার লিম্বাস দেখা যাচ্ছে, দ্যাট ইজ লিড রিট্রাকশন বাট নট এক্সোপথ্যালমাস। রেফারেন্স নরম্যান ব্রাউজ, আপনার নরম্যান ব্রাউজের বইটা দেখবেন, সেখানে এই ছবিগুলো দেওয়া, এটা হচ্ছে রেফারেন্স। আপনাদের কোনো স্যার যদি কখনো জিজ্ঞেস করে আপনি নরম্যান ব্রাউজের রেফারেন্স দিতে পারেন, এবং ইট ইজ অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড। আসুন নিচে, primary thyrotoxicosis and secondary thyrotoxicosis, there is a few difference. In case of primary thyrotoxicosis, symptoms appears first, then হচ্ছে সোয়েলিং, গয়টার পরে আসবে। বাট সেকেন্ডারি থাইরোটোক্সিকোসিস গয়টার আগে আসবে, পরে তার ফাংশনাল ডিসঅর্ডার হবে, অর্থাৎ টক্সিকোসিস ডেভেলপ করবে। প্রাইমারি থাইরোটক্সিকোসিসের গয়টারটা হবে ডিফিউজ, হোল গ্ল্যান্ড জুড়ে স্মুথ ফার্ম থাকবে, এবং সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের গয়টার হবে নোডিউলার, অনেকগুলা, এখানে ডিফিউজ থাকবে না, হোল গ্ল্যান্ড ইউনিফর্মলি হবে না, এখানে মাল্টিপল নোডিউল থাকবে। ইন কেস অফ প্রাইমারি থাইরোটক্সিকোসিস TSH receptor autoantibody present, secondary thyrotoxicosis absent. Primary thyrotoxicosis thrill and bruit present, secondary thyrotoxicosis অ্যাবসেন্ট থাকবে, ব্রুই অ্যান্ড থ্রিল। এগুলো সাধারণত পাওয়া যায় ভাস্কুলারিটি বেশি হলে। আই সাইন দ্যাট ইজ এক্সোপথ্যালমাস এবং আদার্স আই সাইন, ইট ইজ মোর কমন ইন দ্য প্রাইমারি থাইরোটক্সিকোসিস, অ্যান্ড কার্ডিয়াক সাইন দ্যাট ইজ অ্যারিথমিয়া, পালপিটেশন, হার্ট ফেইলুর, it will be more prominent in case of secondary thyrotoxicosis. And primary thyrotoxicosis is an autoimmune condition, যেহেতু এখানে অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, and secondary thyrotoxicosis is not autoimmune condition. Now investigation in hyperthyroidism, এখানে আপনারা করবেন সিরাম TSH free T3 T4, TSH will be very low or undetectable, T3 T4 will be high. TSH auto antibody এটা প্রেজেন্ট থাকবে ইন কেস অফ প্রাইমারি থাইরোটক্সিকোসিস। অ্যান্ড থাইরয়েড স্ক্যানিং, থাইরয়েড স্ক্যানিং এর কথা আমরা বলেছি, যদি একটা সিঙ্গেল নোডিউল থাকে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছি আমরা সিঙ্গেল নোডিউল, অথবা মাল্টিপল নোডিউল, ইট ইজ লিমিটেড উইদিন দ্য ওয়ান লোব, এটা যদি থাকে এবং পেশেন্টের থাইরোটক্সিকোসিস আছে, তাহলে আমরা থাইরয়েড স্ক্যানিং করব। এখানে পিকচার দেখেন, প্রথম পিকচারে দেখা যাচ্ছে দেয়ার ইজ এ সিঙ্গেল নোডিউল অ্যান্ড রিমেইনিং থাইরয়েড টিস্যু আর নরমাল। এই পেশেন্টের যদি থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে, তাহলে আমরা থাইরয়েড স্ক্যানিং করব, করে আমরা দেখব দিস থাইরয়েড নোডিউল ইজ টক্সিক অর নট। যদি টক্সিক হয় তাহলে আমরা হেমিথাইরয়েডেক্টমি করে দেব অপারেশন, তাহলে তার টক্সিসিটি ভালো হয়ে যাবে। সেকেন্ড পিকচারে দেখেন, এখানে মাল্টিপল নোডিউল আছে, এবং এই মাল্টিপল নোডিউল যখন থাকবে, পেশেন্টের টক্সিসিটি থাকলেও আমরা থাইরয়েড স্ক্যানিং করব না, কারণ আমাদের অপারেটিভ প্ল্যানের কোনো হেল্প করবে না। আর থাইরয়েড স্ক্যান করে কোল্ড নোডিউল, ফাংশনাল নোডিউল, অড নোডিউল, এটা জানার তেমন কোনো সিগনিফিকেন্ট নাই। আসুন ট্রিটমেন্ট অফ থাইরোটক্সিকোসিস, সাম নন স্পেসিফিক মেজারমেন্ট, সাম স্পেসিফিক মেজারমেন্ট। নন স্পেসিফিক মেজারমেন্টের মধ্যে আছে রেস্ট অ্যান্ড সিডেশন, তাকে সিডেটিভ দিতে হবে, রেস্টে রাখতে হবে, এবং স্পেসিফিক মেজারমেন্টের মধ্যে দিতে হবে তাকে কি, তিনটা ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট থাইরোটক্সিকোসিস কারেকশনের জন্য। নাম্বার 1 অ্যান্টি থাইরয়েড ড্রাগ, নাম্বার 2 সার্জারি, নাম্বার 3 হলো রেডিও আয়োডিন অ্যাবলেশন। তিনটা দ্বারাই থাইরোটক্সিকোসিস ট্রিটমেন্ট করা যায়। এখন আমরা কোন সময় কোনটা করব? আমরা আমাদের কাছে প্রথম আসলে আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে পারি, কার্বিমাজল অর প্রোপাইল থাইরোইউরাসিল।
কার্বিমাজল আমরা যে কোনো পেশেন্টের দিতে পারি, বাট কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কার্বিমাজল দেওয়া যাবে না, প্রোপাইল থাইরোসিল দিতে হবে। সার্জারি উই মে ডু দ্য টোটাল থাইরয়েডেক্টমি অর নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। যদি আপনি টোটাল থাইরয়েডেক্টমি করেন তাহলে থাইরক্সিন হরমোন পরবর্তী সময় রিপ্লেসমেন্ট দিতে হবে, আর নিয়ার টোটাল করলেও সাধারণত দিতে হয়। এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন। রেডিও আয়োডিন অ্যাবলেশন দিয়ে রেডিও আয়োডিন অ্যাক্টিভ সাবস্টেন্স আমরা দিয়ে থাইরয়েড টিস্যুকে ডিস্ট্রয় করে দিতে পারি। তাহলে দেখা যাবে যে thyrotoxicosis will be corrected. But radioiodine ablation also avoid in pregnancy. প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না, তাহলে বাচ্চারা আবার হাইপোথাইরয়েড ডেভেলপ করবে। Now preoperative preparation for a thyrotoxic patient. আমরা যদি থাইরয়েডেক্টমি করি থাইরোটক্সিক পেশেন্টের, অথবা থাইরোটক্সিকোসিস আছে, আপনি অন্য কোনো মেজর সার্জারি করবেন লাইক পলিসিস্টেকটমি, গ্যাস্ট্রেকটমি, এই সমস্ত সার্জারিও যদি আপনি করতে যান তাহলেও পেশেন্টকে ইউথাইরয়েড করতে হবে। ইউথাইরয়েড যদি আপনি না করেন তাহলে কি হবে? দেয়ার উইল বি থাইরোটক্সিক ক্রাইসিস, থাইরয়েড স্টর্ম হবে। থাইরয়েড স্টর্ম ইজ অ্যান ডেঞ্জারাস ইমার্জেন্সি সিচুয়েশন। যাই হোক, এখানে আমরা থাইরোটক্সিকোসিস শুড বি কারেক্টেড বাই অ্যান্টি-থাইরয়েড ড্রাগ কার্বিমাজল 10 mg 8 hourly or 6 hourly for 8 to 12 weeks আমরা দেব। দিয়ে আমরা থাইরয়েড ফাংশন করব। যখন ইউথাইরয়েড হবে তখন 5 মিলিগ্রাম 8 hourly দিয়ে যাব। এভাবে আমরা কন্টিনিউ করব, আর অপারেশন করতে পারবো। অথবা আমরা যেটা করতে পারি ব্লক এন্ড রেজিম থেরাপি, রিপ্লেসমেন্ট থেরাপি, ব্লক এন্ড রিপ্লেসমেন্ট রেজিম। সেটা হচ্ছে আমরা হাই ডোজ অফ কার্বিমাজল দেব, দিয়ে পেশেন্টকে আমরা থাইরক্সিন হরমোন যেটা প্রডিউস হচ্ছে বন্ধ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা থাইরক্সিন হরমোন রিপ্লেসমেন্ট দেব, অর্থাৎ হাই ডোজ অফ কার্বিমাজল দিয়ে তাকে মানে কন্ট্রোলে নিয়ে আসবো, হাইপোথাইরয়েড করে তাকে মেইনটেনেন্স ডোজ অফ থাইরক্সিন দিয়ে যাব। অর্থাৎ ব্লক বাই কার্বিমাজল and replacement by thyroxine hormone. Another one, beta blocker. আপনারা জানেন থাইরোটক্সিক পেশেন্টে পালপিটেশন হয়, ট্যাকিকার্ডিয়া হয়, সো উই উইল গিভ দ্য বিটা ব্লকার 40 mg 8 hourly, propanolol or nadolol 80 mg once daily. এটা আমরা কন্টিনিউ করব পোস্ট অপারেটিভ 7 days আপ টু 7 POD পর্যন্ত। অপারেশনের আগে আমরা শুরু করব এবং যখন ট্যাকিকার্ডিয়া নরমাল হয়ে আসবে অপারেশনের পরে 7 দিন পর্যন্ত কন্টিনিউ করব। লুগলস আয়োডিন 5 drops 8 hourly আমরা অপারেশনের 10 দিন আগে স্টার্ট করব এবং এটা অপারেশনের পরে বন্ধ করে দেব। এটা হচ্ছে টু রিডিউস ভাস্কুলারিটি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটা ভাস্কুলারিটি কমায় দেয়। এখানে এটাগুলো হচ্ছে অনেক সার্জন এটা প্রিফার করে, লুগলস আয়োডিন ইউজ করে, আবার অনেক সার্জন এখন আর ইউজ করে না। নাও অ্যানজিওলাইটিক, এই পেশেন্টে থাকে অ্যাংজাইটি থাকে, আপনারা জানেন অ্যাংজাইটি, সুতরাং অ্যাংজিওলাইটিক দিতে হবে। পেশেন্টকে রেস্ট দিতে হবে আর অ্যাসেস করতে হবে। অ্যাসেসমেন্ট কিভাবে করবেন? তার ওয়েট লস ছিল, ওয়েট গেইন করছে কিনা, এবং স্লিপিং পালস দেখতে হবে। স্লিপিং পালস কি? পেশেন্ট যখন ঘুমায় থাকবে তখন আপনি ওর পালস দেখবেন লুকায় লুকায়, কারণ আমরা জানি হোয়াইট কোট হাইপার টেনশন, তাই তো, এবং ইভেন পালস বেড়ে যাবে। আপনি যখন পালস দেখবেন পেশেন্ট উইল বি ওয়ারিড, সো তার ট্যাকিকার্ডিয়া পালপিটেশন হবে। হাইপারটেনশন ঠিক যেরকম হয়, সো ওর আসলেই কি পালস কিরকম থাকে, যখন রাত্রে ঘুমাবে তখন আপনি লুকায় লুকায় গিয়ে ওর হাত ধরে পালস দেখবেন, ঠিক আছে? দ্যাট ইজ স্লিপিং পালস। এবং পরবর্তী সময় আমরা থাইরয়েড প্রোফাইল করব, দ্যাট ইজ সিরাম TSH T3 T4 করব। যখন এগুলা ইউথাইরয়েড হবে, নর্মাল হয়ে আসবে, তখন আমরা অপারেশন করতে পারবো। দিস ইজ এন্ড টুডেজ ক্লাস। Next day we will discuss goiter. Any question?
স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। We may end স্যার this session. স্যার একজনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ইম্পর্টেন্স জানতে চেয়েছিল। Respiratory tract infection. জি আমরা এই টপিকস অনেকের ক্ষেত্রে হতে পারে, আমরা যখন কার্বিমাজল দেই তখন রেসপিরেটরি একটা ইনফেকশন হতে পারে। কার্বিমাজল দিলে, কার্বিমাজল ইটস এ অ্যাডভার্স ইফেক্ট অফ কার্বিমাজল, এটা হচ্ছে রিলেটেড। অ্যানাদার ওয়ান, আর কোনো? না স্যার, এই একটা কোশ্চেনই আমরা পেয়েছিলাম কমেন্ট সেকশনে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।